চ্যাপ্টার ৩৬৯ ইনসেপশন। আমাকে চিনে ফেলেছে। ক্লাইন সাথে সাথে চমকে উঠল এবং প্রায় যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলল। সে তার স্পিরিট ভিশন ব্যবহার না করলেও এমলিন হোয়াইটের গলার স্বর আর কথা শুনে বুঝতে পারল যে সে মিথ্যা বলছে না। সে খুব আত্মবিশ্বাসী আর নিশ্চিত ছিল। তার ভেতরে যখন একটু একটু করে টেনশন বাড়ছিল, ক্লাইনের হঠাৎ একটা কথা মনে পড়ল। আমি এটা নিয়ে এত চিন্তা করছি কেন? তারপর সে মনে মনে নিজের প্রশ্নের উত্তর নিজেই দিল, আমাকে চিনে ফেললেই বা কি? বর্তমান পরিস্থিতি তো আর 2 মাস আগের মতো নেই। অফিসিয়াল বিয়ন্ডারদের সামনে অ্যাম্বাসেডর বেকারল্যান্ডের ওই ঘটনার পর আমি একদম ঘাবড়ে গিয়েছিলাম। আমি পাগলের মতো ছুটোছুটি করছিলাম, যে কোনো উপায়ে বাঁচার রাস্তা খুঁজছিলাম। আর এভাবেই আমি বিয়ন্ডারদের সার্কেলে জড়িয়ে পড়ি, আর আমার নিজের একজন বিয়ন্ডার হয়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশ স্বাভাবিক ছিল। তাই আমি যে একজন বিয়ন্ডার এটা জানাজানি হলেও তারা এটা নিয়ে খুব বেশি মাথা ঘামাবে না বা আমার অতীত ঘাঁটতে যাবে না। আর এটা খুব সম্ভব যে ডিটেকটিভ আইসেনগার্ড স্ট্যান্টন নিজেই একজন বিয়ন্ডার, আর পুলিশ ও অফিসিয়াল বিয়ন্ডার সংস্থাগুলোর সাথে তার খুব ভালো সম্পর্ক আছে। সে হয়তো আন্দাজ করেছিল যে আমিও তার মতোই একজন, আর তাই সে ধীরে ধীরে আমাকে তার দলে টানার চেষ্টা করছিল। এই দিক থেকে হিসাব করলে আমাকে অফিসিয়াল বিয়ন্ডারদের একজন আধা সদস্য বলা যেতে পারে, আর যদি কিছু হয়েও যায় আমাকে যে সোজা জেলে ঢোকানো হবে এমন কোনো কথা নেই। সবচেয়ে বড় কথা হল, আমি আমার বর্তমান রূপটাকে এমনভাবে সবার মনে গেঁথে দিয়েছি যে কোনো ওয়ান্টেড পোস্টার নিয়ে আমাকে আর মাথা ঘামাতে হবে না। যদি কোনো ঝামেলা হয় তবে আমি খুব সহজেই 15 মিন্স্ক স্ট্রিট আর শার্লক মরিয়ার্টি পরিচয়টা ছেড়ে দিয়ে উধাও হয়ে যেতে পারব। তাহলে আর চিন্তার কি আছে? হ্যাঁ, এখানে আসার আগে আমি একটা ডিভিনেশনও করেছিলাম, আর সেখান থেকে জানতে পেরেছিলাম যে বিপদের কোনো সম্ভাবনাই নেই। এইসব কথা মাথায় আসার পর ক্লাইনের সংকুচিত চোখের মনি, কিছুটা ঘাবড়ে যাওয়া চেহারা আর সেই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ভঙ্গিটা একদম স্বাভাবিক হয়ে গেল, যেন সে এমলিন হোয়াইটের সাথে আজকের আবহাওয়া নিয়ে গল্প করছে। তার শান্ত চেহারা দেখে এমলিন হোয়াইট ভুরু কোঁচকাল, কয়েক পা পাশে সরে গিয়ে একটু চাপাচাপি করে তার পাশ ঘেঁষে বসল। ভ্যাম্পায়ারটা বিশপ উট্রাভস্কির দিকে তাকাল, যে তখন বিশ্বাসীদের হোলি কমিউনিয়নের আচার শেখাচ্ছিল, আর সে একটা তাচ্ছিল্যের হাসি এসে বলল, মিস্টার ডিটেকটিভ, তোমার কি একটুও ভয় করছে না যে আমি এখনই পুলিশ স্টেশনে গিয়ে চিৎকার করে সবাইকে বলে দেব যে তুমি একজন বিয়ন্ডার? ক্লাইনও একইভাবে সামনের দিকে তাকিয়ে মাথা না ঘুরিয়েই বলল, আমিও তোমার সাথে গিয়ে চিৎকার করে বলবো যে এখানে একটা ভ্যাম্পায়ার আছে। আসো, দেখি কার কত জোর। তুমি কি ভাবছ আমি তোমাকে ভয় পাই? এমলিন হোয়াইটের মুখটা কঠিন হয়ে গেল। সে তার ডান হাতের তর্জনী তুলে বলল, স্যাঙ্গুইন, একজন মহান স্যাঙ্গুইন। বুঝেছ? ক্লাইন কিছু বলার আগেই বিশপ উট্রাভস্কি হোলি কমিউনিয়নের কাজে ব্যস্ত আছে দেখে এমলিন হোয়াইট ফিক করে হেসে উঠে বলল, যাই হোক, আমি অবশেষে মুক্তি পেতে যাচ্ছি। আমি বশ্যতা স্বীকার করার ভান করে বুড়োটাকে বললাম যে আমি ধরিত্রী মাতার প্রতি বিশ্বাস আনতে রাজি আছি, আর আমার পুরনো সব কাজের জন্য খুব অনুতপ্ত। যদিও কিভাবে অনুতাপ দেখাতে হয় সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, তবে একটু অভিনয় করে যাওয়া তো আর কোনো ব্যাপার না। আর সেই বুড়োটা সত্যি সত্যিই আমার কথা বিশ্বাস করল, আর তাকে খুব খুশিও মনে হল। সে আমাকে সাথে সাথেই বের হতে দিল, আর আমাকে এখানকার একজন যাজক বানিয়ে দিল। সে আমাকে বলল, যতদিন না আমি চার্চ অব ধরিত্রী মাতার হোলি বাইবেল পুরোপুরি মুখস্থ করছি ততদিন সে আমাকে বাড়ি ফিরতে দেবে না। হাহা, ওই পেশিবহুল বুড়ো হাবাটা যে নিজের অন্ধবিশ্বাসে একদম গর্দভ হয়ে গেছে, তাকে বোকা বানানো আসলে খুব সোজা। বোকা বানানো সোজা। ক্লাইন মাথা ঘুরিয়ে ভ্যাম্পায়ারটার দিকে তাকাল, তারপর একটা আত্মবিশ্বাসী হাসি হেসে আবার সামনের দিকে তাকিয়ে বলল, ফাদার উট্রাভস্কি একসময় জলদস্যু ছিল। সে হয়তো তোমার বাবার বাঁচানো মানুষের সংখ্যার চেয়েও অনেক বেশি মানুষ খুন করেছে। তাছাড়া বেশিরভাগ জলদস্যুই তাদের নিজেদের দলের কাউকে বিশ্বাস করে না। বিশ্বাসঘাতকতা আর প্রতারণা তাদের কাছে খুব সাধারণ একটা ব্যাপার। শেষ পর্যন্ত টিকে থাকা একজন মোটামুটি সফল জলদস্যু হিসেবে ফাদার উট্রাভস্কি এমন কেউ হবে না যাকে এত সহজে বোকা বানানো যায়। সে খুব একটা বুদ্ধিমান না হলেও না। এমলিন হোয়াইটের চেহারায় একটা অবিশ্বাসের ভাব ফুটে উঠল, এবং সে যেন কথার পিঠে কথা বলতে চাইল। ক্লাইন তার হাতের ছড়ির উপরের দিকটা একটু ঘষে বেশ আয়েসি ভঙ্গিতে বলল, ফাদারের কাছে একটা খুব শক্তিশালী সিল্ড আর্টিফ্যাক্ট আছে, যেটাকে সবাই মেন্টাল টেরর ক্যান্ডেল নামে চেনে। এটা ব্যবহারকারীকে তার লক্ষ্যের আত্মার একদম গভীরে প্রবেশ করতে সাহায্য করে। সেখানে কেউ কোনো মিথ্যা কথা বলতে পারে না। তাছাড়া এটা শুধু তার একটা ব্যবহার মাত্র। আমি জানি না এর আর কোনো ক্ষমতা আছে কিনা। এমলিন ধীরে ধীরে জমে গেল, তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসতে লাগল। প্রায় 12 সেকেন্ড পর ফ্যাকাশে মুখে সে ফিসফিস করে বলল, যখন আমি বললাম যে আমি আমার ধর্মবিশ্বাস বদলাতে রাজি আছি, তখন ওই বুড়োটা একটা লণ্ঠন নিয়ে ভেতরে এসেছিল। সেই লণ্ঠনের ভেতরে একটা মোমবাতি ছিল, আর আমি সেটা খুব ভালো করে খেয়াল করিনি। ক্লাইন মাথাটা একটু কাত করল, আর এমলিন হোয়াইটের দিকে একটা সহানুভূতিশীল দৃষ্টিতে তাকাল। হয়তো ফাদার উট্রাভস্কি ওটা ব্যবহার করে তোমার ভেতরে একটা বীজ পুঁতে দিয়েছে, এমন একটা বীজ যেটা ধীরে ধীরে আর পুরোপুরিভাবে তোমাকে ধরিত্রী মাতার প্রতি অন্ধবিশ্বাসী করে তুলবে।
এমলিনের ঠোঁটের কোণ একটু কেঁপে উঠল, আর তার মুখে এমন একটা হাসি ফুটে উঠল যেটা দেখতে একদম জম্বির হাসির মতো। আমি তো এমন কিছুই অনুভব করছি না। তুমি যেমনটা বলছো তেমন কিছুই হয়তো হয়নি। তাছাড়া আমার মা বাবা তো আসছে, তাই না? তারা সাধারণ মানুষদের মাধ্যমে ওই যাজককে দোষারোপ করতে পারে, বলতে পারে যে সে আমাকে জোর করে আটকে রেখেছে, আর তখন তাকে চার্চ অব ধরিত্রী মাতার সুনাম নষ্ট হওয়া আর আমাকে ছেড়ে দেওয়ার মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। এটা কি দারুণ একটা বুদ্ধি না? ক্লাইন তার সেই করুণার দৃষ্টিটা ধরে রাখল, নিজের 2 হাত একসাথে জড়ো করে নাকের কাছে আনল, একদম সত্যি সত্যি অনুতপ্ত হওয়ার একটা ভান করল। আমি যদি ফাদার উট্রভস্কি হতাম, তবে আমি পুলিশ ডাকার সিদ্ধান্ত নিতাম আর তাদেরকেই সত্যিটা খুঁজে বের করতে দিতাম। বলতো, তোমার কি মনে হয় শেষ পর্যন্ত কার বেশি ক্ষতি হবে, একজন বিশপ যার ধর্ম প্রচার করার অধিকার আছে, নাকি একজন ভ্যাম্পায়ারের? স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন। এমলিন হোয়াইটের মুখের পেশিগুলো যেন রাগে কাঁপতে লাগল। সে হাত মুঠো করে তার সামনের বসার বেঞ্চের পেছনে একটা জোর ঘুষি মারল। আমি অপেক্ষা করতে পারব। একবার হোলি বাইবেল মুখস্থ হয়ে গেলেই আমি বুড়োটাকে বলবো আমাকে বাড়ি ফিরে যেতে দিতে। সে সত্যিকারের একজন ধার্মিক মানুষ, আর সে কিছুতেই তার কথা অমান্য করবে না। ক্লাইন মাথা না ঘুরিয়েই একটা হাসি দিয়ে বলল, আমি 48 রিভারবে অ্যাভিনিউতে গিয়েছিলাম। তোমার মা বাবা তো এর মধ্যেই সেখান থেকে চলে গেছে। এটাই তো স্বাভাবিক। তারা যে শুধু সেখান থেকে চলে যাবে তাই নয়, তারা এমন কোনো জায়গায় যাবে যেটার ব্যাপারে আমিও কিছু জানি না। এমলিন হোয়াইট একটুও দ্বিধা না করে উত্তর দিল। ক্লাইন এবার বেশ শান্ত স্বরে বলল, তারা খুব তাড়াহুড়ো করে চলে গেছে। তারা অনেক কিছু ফেলে রেখে গেছে, যেমন ধরো তোমার ঘরের জিনিসপত্র। এমলিন হোয়াইটের চেহারাটা হঠাৎ করে অদ্ভুত রকমের সুন্দর হয়ে গেল। সে হাঁ করে রইল, হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। ক্লাইনকে পাশ কাটিয়ে ছুটে গেল বিশপ উট্রাভস্কির দিকে, যে তখন সেক্রেড এমব্লেম অফ লাইফের সামনে দাঁড়িয়েছিল। ফাদার বিশপ, আমি বাড়ি ফিরে যেতে চাই, আমি বাড়ি ফিরে যেতে চাই, আমি বাড়ি ফিরে যেতে চাই। এমলিন চিৎকার করে উঠল। এখনও অনেক বিশ্বাসীর হোলি কমিউনিয়ন শেষ হয়নি দেখে ফাদার উট্রাভস্কি কোনো উত্তর দিল না। সে শুধু সেই করুণ ভ্যাম্পায়ারটার দিকে শান্ত দৃষ্টিতে একবার তাকাল। এমলিন তাড়াতাড়ি মুখ বন্ধ করে ফেলল আর একদম চুপ হয়ে গেল। সে খুব চিন্তিত মুখে এদিক ওদিক হাঁটাহাঁটি করতে লাগল। ক্লাইন হেসে উঠে দাঁড়াল, নিজের ছড়ি আর টুপিটা হাতে নিল, তারপর হেঁটে হেঁটে ক্যাথেড্রাল হোলের একদম সামনের বেঞ্চের কাছে গিয়ে দাঁড়াল। হোলি কমিউনিয়ন শেষ হওয়ার পর সে ফাদার উট্রাভস্কির কাছে গিয়ে খুব গম্ভীর মুখে বলল, বিশপ, আমি জানি না আপনি কেন এমলিনকে এখানে আটকে রেখেছেন, আর আমি সেটা জানতেও চাই না। আমি শুধু একটা কথাই জানি, তার মা বাবা আমাকে দায়িত্ব দিয়েছে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই দৈত্যের মতো দেখতে যাজকটা যদি এত সহজেই আমার কথায় রাজি হয়ে যায়, তাহলে আমাকে শুধু এমলিন নামের এই ভ্যাম্পায়ারটার জন্য একটা শোকের মোমবাতি জ্বালাতে হবে। না, আমি নিশ্চিত আজ থেকে সে মোমবাতি জিনিসটাকে প্রচণ্ড ঘৃণা করবে। তার জন্য শোক পালন করাই সবচেয়ে ভালো হবে। ক্লাইন মনে মনে ভাবল। ফাদার উট্রাভস্কি তাদের দিকে নিচে তাকাল আর খুব শান্ত গলায় উত্তর দিল, এমলিন যে কোনো সময় তার বাড়ি ফিরে যেতে পারে। ক্লাইন এমলিন হোয়াইটের দিকে একবার তাকাল, নিজের ডান হাতটা তুলে বুকে টোকা দিল। সে ঘড়ির কাঁটার দিকে হাত ঘুরিয়ে ক্রিমসন মুনের ইশারা করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে জোর করে নিজেকে ত্রিভুজাকৃতির সেক্রেড অ্যাম্বলেম আঁকতে বাধ্য করল। ক্লাইন যেভাবে তার দিকে তাকাল, তাতে এমলিন বেশ চিন্তিত হয়ে পড়ল। কোনো কথা না বলে সে দৌড়ে ক্যাথেড্রালের দরজার দিকে গেল আর বিনা বাধায় সেখান থেকে বেরিয়ে গেল। ক্লাইন কোনোরকম ব্যস্ততা ছাড়াই খুব স্বাভাবিক গতিতে তার পিছু নিল। একটানা দৌড়ানোর মতো করে খানিকটা যাওয়ার পর এমলিন হঠাৎ করে তার হাঁটার গতি কমিয়ে দিল আর ঘোরের মধ্যে থাকার মতো করে বলল, আমার মনে হচ্ছে আমি হারভেস্ট চার্চকে মিস করতে শুরু করেছি, হোলি বাইবেল মুখস্থ করার সেই অনুভূতিটা আর ওই সেক্রেড অ্যাম্বলেম অফ লাইফকে। আমার ইচ্ছা করছে আবার সেখানে ফিরে গিয়ে চারপাশটা পরিষ্কার করে গুছিয়ে রাখি। এতে শুধু 1 ঘন্টা সময় লাগবে, শুধু 1 ঘন্টা। এই পুঁতে দেওয়া বীজটা তো আমার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। এই ভ্যাম্পায়ারটা যেখানেই যাক না কেন, সে প্রতিদিন হারভেস্ট চার্চে ফিরে আসবে আর 1 ঘন্টা কাজ করবে। এটা আসলে খুব একটা খারাপ না। অন্ততপক্ষে যে বীজটা তার ভেতরে পুঁতে দেওয়া হয়েছিল সেটা এমলিনের বিশ্বাসকে বদলে দেয়নি। একদিক থেকে দেখতে গেলে সে তাকে একটু সম্মান দেখাচ্ছে, কিন্তু আমি সম্মান শব্দটা কেন ব্যবহার করলাম? ওই মোমবাতিটার নাম মেন্টাল টেরর ক্যান্ডেল, আর বলা হয়ে থাকে যে এটা একটা ড্রাগন থেকে পাওয়া। স্পেকটেটর পাথওয়েটা আসলেই একটু বেশি ভয়ের। ক্লাইন তার ছড়ি দিয়ে একটু টোকা দিয়ে বলল, তোমার কি আমাকে দিয়ে কোনো কিছু মনে করিয়ে দেওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। এমলিনের মুখটা বিকৃত হয়ে গেল আর সে খুব রেগে গিয়ে বলল, আমি এই অনুভূতির বিরুদ্ধে লড়াই করব। আমি মিডসিয়ারশায়ার বা ফেইসাকে চলে যাব। আমি কিছুতেই বিশ্বাস করি না যে ব্যাকলুন্ড ছেড়ে যাওয়ার পরও আমার সেখানে ফিরে যাওয়ার ইচ্ছা হবে। সে দাঁতে দাঁত ঘষল আর হঠাৎ করে একটা বড় নিঃশ্বাস ছাড়ল। চলো, ঘোড়ার গাড়িতে করে রিভারবে অ্যাভিনিউতে ফিরে যাই। ঠিক আছে, ক্লাইন খুব নির্বিকারভাবে উত্তর দিল। কয়েক পা হাঁটার পর এমলিন একটা ভাড়ার ঘোড়ার গাড়ি থামাল।
ঠিক যখন সে গাড়িটাতে উঠতে যাবে তার পিঠটা 2 সেকেন্ডের জন্য একদম শক্ত হয়ে গেল। তারপর সে এত আস্তে করে বলল যে ক্লাইন কোনোমতে শুনতে পেল, আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে আছে। ক্লাইন একটু হাসল। এমলিন কথা বলা থামিয়ে ঘোড়ার গাড়িটাতে উঠে পড়ল। ক্লাইন তার ঠিক উল্টো দিকে বসল, আর গাড়িটা যখন চলতে শুরু করল সে যেন কিছু একটা ভাবতে ভাবতে জিজ্ঞেস করল, তোমার বাবা একজন ডাক্তার? এমন কেউ যার ওষুধ আর চিকিৎসার বিষয়ে দারুণ দক্ষতা আছে। এমলিন যদিও বেশ ক্লান্ত আর অবসাদগ্রস্ত ছিল, তবু সে নিজের স্বভাবমতো থুতনিটা একটু উঁচু করল। এটা হলো এমন একটা উপহার যেটা আমরা স্যাঙ্গুইনরা উপভোগ করি। সবচেয়ে সেরা পোষণ মাস্টাররা সবাই স্যাঙ্গুইনদের মাঝখান থেকেই আসে। তাই নাকি ক্লাইন নিজের মনে ফিসফিস করে বলল, তার চিন্তাভাবনাগুলো তখনও একটা রহস্য হয়েই রইল। একটুক্ষণ চুপ করে থাকার পর এমলিন বলল, তোমার বন্ধুকে চিঠি লিখে জানিয়ে দিও যে আমি রিভারবে অ্যাভিনিউতে ফিরে এসেছি। আমার মা বাবা ঠিক আমাকে খুঁজতে চলে আসবে। ঠিক আছে, ক্লাইন খুব সহজভাবে উত্তর দিল। প্রায় 20 মিনিট পর ঘোড়ার গাড়িটা রিভারবে অ্যাভিনিউতে এসে পৌঁছাল আর ইউনিট 48-এর সামনে এসে থামল। ভাড়া মিটিয়ে দেওয়ার পর ক্লাইন গাড়ি থেকে নেমে দেখল এমলিন হোয়াইট শোবার ঘরের দিকে তাকিয়ে আছে, আর তার চেহারাটা অস্বাভাবিক রকমের উত্তেজিত হয়ে উঠেছে। নিজেকে কোনোমতে সামলে নিয়ে ভ্যাম্পায়ারটা তার বুকে হাত রাখল আর ক্লাইনের দিকে অনেকটা ঝুঁকে সম্মান জানাল। যাই হোক না কেন, আমি তোমাকে অবশ্যই ধন্যবাদ জানাব। ক্লাইন সাথে সাথেই একটা সুন্দর হাসি দিল। আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। তোমাকে খুঁজে বের করার পুরস্কার আর এই যাতায়াতের খরচ আমি তোমার মা বাবার কাছ থেকেই আদায় করে নেব। তাছাড়া আমার একজন রোগীর চিকিৎসা করার জন্য তোমাকে বিয়ন্ডের ক্ষমতার প্রভাব আছে এমন একটা ওষুধ তৈরি করে দিতে হবে। এটাই হলো সেই আসল পারিশ্রমিক যেটা তোমার পরিবারের আমাকে দেওয়া উচিত।